জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, যিনি দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান যাকে ঘিরে, যার জন্যই অনুষ্ঠান, তার কাছ থেকে মানুষ সেই সৌভাগ্যের রাস্তায় পৌঁছতে চান এবং সেই ডেস্টিনেশন অবধি তারা পৌঁছে যেতে পারেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে, তার প্রেডিকশনের মাধ্যম দিয়ে মানুষ কিন্তু সঠিক রাস্তা নির্বাচন করতে পারেন। তার সফলতা যে কোনো ক্ষেত্রে, সেটা তার পড়াশুনো, স্টুডেন্টসদের, তার ক্যারিয়ার, তার আর্থিক উন্নতি, সামগ্রিক উন্নতি, বিয়ে থেকে শুরু করে সব সমস্যার সমাধানে অবশ্যই এই অনুষ্ঠান। এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং প্রত্যেককেই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি এই অনুষ্ঠানে কথা বলতে, ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। প্রশ্ন যে বললাম, অনেকের অনেক প্রশ্ন থাকে। অনেকে দেখবেন বাড়িতে তারামা ছবি রেখে দেন, অনেকে তো এই ছোটো ছোটো এখন অনেক মূর্তি বেরিয়েছে, সে মূর্তি পর্যন্ত রাখেন। তো আজকে এখান থেকে আমাদের প্রশ্ন শুরু, যে এটা কি রাখা ঠিক না বেঠিক? হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা অনেকেই আমায় প্রশ্ন করেন যে দশ মহাবিদ্যার যে যে কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, বগলামুখী, এই যে মায়ের যে দশ মহাবিদ্যার কে নিয়ে অনেকেই প্রশ্ন করে, আমি কি মা তারার মূর্তি রাখতে পারি, আমি মা বগলার মূর্তি রাখতে পারি, আমি কি ছিন্নমস্তা মায়ের পুজো করতে পারি, এইগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করে এগুলো মূর্তি আমি বাড়িতে স্থাপন করতে পারি কিনা। প্রথমেই ব্যাপার হচ্ছে যে আমি যে বিষয়টা বলবো যে সাধক, একমাত্র সাধকরাই কিন্তু সেটা করতে পারে, মানে মূর্তি স্থাপনটা। কিন্তু মানে প্রতিদিনের যে নিত্য সাধনা যিনি করবেন, তিনি কিন্তু এই মূর্তি স্থাপন কিন্তু করতে পারেন বা পুজো করতে পারেন। কিন্তু বাড়িতে কিন্তু আমি এও বলতে চাই যে দর্শক বন্ধুদের, বাড়িতে কিন্তু মা তারার মূর্তি বা ফটো থাকা কিন্তু শুভ, ঠিক আছে, শুভ। মায়ের মূর্তি, বিশেষ করে তারা মানে সেটা বগলামার ছবি হলেও হবে। বগলা মায়ের যে ছবিটা, বগলা মূর্তি যদি কেউ স্থাপন করে, কিন্তু প্রকৃত অর্থে সেইভাবে তাকে যত্নআত্তি করতে হবে। আমি একটা বাচ্চাকে যদি মানুষ যেভাবে করি, হ্যাঁ, সেভাবে একটা মা তো আদিশক্তি, এবং তিনিও তো তার সন্তানের কাছে সেই বিষয়টা চান যে সন্তান তার ভালো করে পুজো আর্চাটা করুক। হ্যাঁ, কিন্তু সেখানে যদি ভুল ত্রুটি হয় তবে তো সেক্ষেত্রে তো অসুবিধা হবে। তাই উগ্র সাধনা যখনই কোনো বিষয়ে হবে, তখনই একটা বিষয় মাথায় রাখতে হবে, কি সেই সাধনাটাকে যথাযোগ্যভাবে না জানলে না করাই ভালো। তবে অনেক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দর্শক বন্ধু, তারা মায়ের পুজো যারা করে, তারা মায়ের পুজো যারা করে বা বাড়িতে তারাপীঠে গেল, একটা মায়ের মূর্তি পুজো, একটা ফটো নিয়ে এলো, সেটা বাড়িতে যদি সুন্দর করে স্থাপন করেছে, সেক্ষেত্রে যদি মায়ের পুজো যদি সঠিকভাবে করা যায়, হয়তো সুন্দরভাবে প্রতিদিন তাকে ধূপবাতি দেখানো, তাকে নিত্যভাবে পুজো করা, তবে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়। যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য, হ্যাঁ, মা তারার পুজো করা বাড়িতে শুভ। কিন্তু সেক্ষেত্রে আবার যদি সে ছিন্নমস্তা বা ধূমাবতীর পুজো করে, সেক্ষেত্রে কিন্তু হবে না, সেটা বিশেষ উগ্র সাধনা, সেটা করলে কিন্তু মানে ভুল ত্রুটি মানে গৃহীরা ওভাবে না করাই ভালো। এটা কিন্তু আমি বলে রাখবো দর্শক বন্ধুদের, সেই উগ্র সাধনার ক্ষেত্রে কিন্তু অনেক রকম নিয়ম আচার বিধানের কথা বলা আছে। সে আচার বিধান যদি মানে সঠিকভাবে না করা হয়, সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু খারাপ হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু তারা মা যেহেতু সেক্ষেত্রে মাকে বলা হয় যে মা হচ্ছে মানে সেখানে কিন্তু সাক্ষাৎ মা দুর্গা, দেবী দুর্গা এখানে তারা মাকে বসে আছে তারাপীঠে। সেই মায়ের মূর্তি যদি বা ফটো যদি কেউ বাড়িতে এনে পুজো করে, নিত্যদিন যদি তার আরাধনা করে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু জীবনে উন্নতি, প্রগতি। এবং আরেকটা কথা আমি বলে রাখি, মা তারার যারা সাধনা করে তাদের কিন্তু অকাল ফাড়া কাটে। অকাল যে একটা প্রয়াণ বা অকাল যে ফাড়া,
এই ঘটনাটা আমি কিছুদিন আগেই পড়ছিলাম বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজজিও একটা কথা বলেছেন যে এই যে মানুষের জীবনে কিন্তু জন্ম মৃত্যু এগুলো কিন্তু মোটামুটি ফিক্স থাকে, কিন্তু অকাল বিষয়টা কিন্তু ফিক্স থাকে না। সেক্ষেত্রে ওই জন্য কিন্তু অকাল বলা হয়। হ্যাঁ, অকাল বলা হয়, যে Sudden. অকাল কথাটা বলা হয়। এবং এই জায়গাটা কিন্তু অকাল প্রয়াণ বা অকাল সমস্যাটা, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তো ঘটনাটা যখন মানে মানুষের বিশেষ করে তারামায়ের সাধনা যদি করা যায় সঠিকভাবে, তার জপ করা যায়, নিত্যদিন পুজো করা যায়, এবং তারা কবচ, তারা যন্ত্রম, তারা মায়ের ধ্যান মানে মন্ত্র, বিশেষ উপায় বিশেষ যেটা বিভিন্ন রয়েছে, বিষয় হ্যাঁ। রয়েছে, সেগুলো যদি সঠিক মধ্যে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই ফলগুলো, নেগেটিভিটিগুলো কিন্তু কেটে যায়। একটা ফোন নিয়ে আমরা আসবো, বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণেন্দু চৌধুরী বলছি, মুর্শিদাবাদ বহরমপুর থেকে। হ্যাঁ, কার নমস্কার, সম্বন্ধে নমস্কার। জানবেন? এটা আমার সম্বন্ধে। আপনি অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 29 আগস্ট 1976। 29 আগস্ট 1976। আপনার নাম কি বললেন দাদা? কৃষ্ণেন্দু চৌধুরী। কৃষ্ণেন্দু চৌধুরী। কখনো সুযোগ হয়েছিল কারোর আসার ওনার কাছে? হ্যাঁ, আমার ভাই গেছিলেন, তো উপকার পেয়েছে, চাকরি বাকরি সব হয়েছে। আচ্ছা, চাকরির জন্য গিয়েছিলেন, রাজদেব শাস্ত্রীর প্রতিকার নিয়ে চাকরি হয়েছে ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ আরেকবার বলুন। 29 আগস্ট 1976। সময় বলুন। টাইম বলুন। টাইম 4:18 বিকেল। কটা? 4:18 বিকেল বেলা। কোথায় জন্মস্থান? PM। হ্যাঁ, হাওড়া। হাওড়াতে জন্ম। আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন? দাঁড়ান মুর্শিদাবাদ এক থেকে মিনিট। বলছি। সেদিন রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন, আচ্ছা শ্রবণা নক্ষত্র, চন্দ্র তুলা রাশি 7ই নক্ষত্রে পড়েছে। আচ্ছা, বুধ তুঙ্গ গৃহ প্রাপ্ত হয়েছে। আচ্ছা, লগ্নের চতুর্থে কেতু রয়েছে। চতুর্থে কেতু থাকলে বিশেষ করে মানে মানে মিডিওকার পড়াশোনা, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা মধ্যম পড়াশোনা হয়েছে, মানে মানে আপনার বিশেষ করে দেখা যাবে কোনো টেকনিক্যাল ফিল্ড অথবা কমার্স ওরিয়েন্টেড কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করবেন। কি নিয়ে বিকম পড়েছেন? পাস। কমার্স নিয়ে। হ্যাঁ, কমার্স নিয়ে তো? হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যাল। পঞ্চমে বৃহস্পতি আছে, ষষ্ঠ পঞ্চ, আচ্ছা সপ্তমে শনি, আচ্ছা দ্বিতীয় পতি শনি হচ্ছে কর্কটের ঘরে বসে আছে, কর্কটের ঘরে বসে আছে। আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা যাবে, জটিলতা চলবে। বুঝতে পেরেছেন কি চলছে, বলছি? হ্যাঁ। আর্থিক চলছে। অবস্থা কিন্তু ভালো চলবে না, আর্থিক জায়গায় কিন্তু জটিলতা চলবে। বিশেষ করে আপনি খুব চঞ্চল মস্তিষ্কের, মানে হঠাৎ চঞ্চলতা, অস্থিরতা কিন্তু আপনার খুব বেশি। বুঝতে পেরেছেন? আর জীবনে রিলেশনও এসেছে আপনার জীবনে, সেই রিলেশনও টেকেনি, যা দেখতে পাচ্ছি একটা রিলেশন আপনার কেটে গেছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, ঠিক বলছি কিনা বলুন? রিলেশন তো সেরকম বুঝি না। কোনো কিন্তু রিলেশন, অর্থনৈতিক এই সমস্যাটা কতদিন নাগাদ কাটবে? আমি তো অর্থনৈতিক জায়গাটা আপনার কিন্তু মোটেও এখন ভালো অবস্থায় নেই। দাঁড়ান এক সেকেন্ড, আমি দশাটা দেখে বলছি। এক সেকেন্ড, দশাটা একটু দেখে নিই। আপনার দশাটা এখন হচ্ছে শনির দশাই চলছে। দেখুন, শনির দশা চলছে, 29 সাল পর্যন্ত শনির দশা আছে, এবং শনির পরে বুধ আসবে। এই যে শনি যে আপনার জন্মকুষ্ঠিতে কিন্তু এখানে কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে, মানে কর্কটের ঘরে বসে আছে। কর্কটের ঘরে কিন্তু শনি খুব একটা শুভ ফলদাতা নয়। এখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার জীবনে আর্থিক ভাগ্যের জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি করবে। টাকা পয়সা কিন্তু সঞ্চিত অর্থ খরচা হয়ে যাওয়ার যোগায়। কিন্তু আপনি কিন্তু নলেজ পারসন, মানে অনেক কিছু জানার আগ্রহ আছে। বিশেষ করে আপনি বিজনেসের সাথে যুক্ত থাকবেন। হ্যাঁ, বিজনেস, আপনি কি কোনো বিজনেস করেন? হ্যাঁ, বিজনেস করি। হ্যাঁ, কিসের বিজনেস করেন আপনি? আমি রেশন ডিলার। রেশন ডিলার। হ্যাঁ, বিজনেস ঠিক আছে আপনার, বিজনেসের জায়গায় কিন্তু আর্থিক উন্নতি কিন্তু হচ্ছে না। রেশন ডিলারের কিন্তু খুব ভালো আর্থিক উন্নতি হয়, কিন্তু আপনার কিন্তু হচ্ছে না, আপনি যা হচ্ছে না। বলছেন। হ্যাঁ, টাকা কিন্তু জলের মতো ব্যয় হয়ে যাচ্ছে বাড়িতে, আর একের হ্যাঁ, পর এক কিন্তু রোগ বিয়োগ বাড়িতে লেগে থাকবে। এটা কিন্তু আপনি দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু যতক্ষণ না চন্দ্র রাহু গ্রহণ দোষটা ঠিক করা হবে আর শনির যা অবস্থানটা ঠিক করা হবে, এই জায়গাটা কিন্তু আর্থিক জায়গা ভালো হতে চাইবে না। এই জায়গাটা অভিজ্ঞ কাউকে দিয়ে ঠিক করে নিন। একেবারেই।
অনেক ধন্যবাদ জানাবো এবং আমরা চলে যাব কিন্তু আবার আলোচনা হ্যাঁ। খুব গুরুত্বপূর্ণ আলোচনার তো, মধ্যে রয়েছি যে হ্যাঁ, তো গৃহীরা আদৌ আমরা এই মূর্তি দশমী মহাবিদ্যার মধ্যে তারামা অনেকে বা দেখছি ছিন্নমস্তা বা আমি প্রচুর উগ্র রূপ মায়ের সেটা প্রচুর যদি লোক পারে কিনা। বিভিন্ন জায়গায় যাচ্ছে, কামাখ্যায় যাচ্ছে, বগলা মায়ের মন্দিরে যাচ্ছে, নানা আর এখন জায়গায় যে যাচ্ছে। কোনো ধর্মস্থানে গেলে সমস্ত মূর্তি সবাই বিক্রি হয় নিয়ে এবং আসছে ছোটখাটো এগুলো মূর্তি দিক কিনে আছে, বাস্তু অনুযায়ী মূর্তি আচ্ছা মানে আনলেই হলো না। আনলে হলো না, সেগুলো নেগেটিভ জায়গা। একটা মূর্তিকে দেওয়ালে টাঙিয়ে রাখছে, সেখানে ধুলো বালি বিভিন্ন রকম পড়ছে, সেটাকে পরিষ্কার করা, সযত্নে রাখা, তবেই তো সেখানে পজিটিভিটি আসবে। হ্যাঁ, মানে একটা জামা কাপড়কে যদি আমি পরে সেটাকে না ধুয়ে দিই বা সেটাকে পরিষ্কার না করি, তবে তো সেটা থাকবে। সেই মূর্তি কিনে আনলেই হয়ে গেল, কোনো একটা ধর্মস্থানে গেলাম না, একটা মূর্তি নিয়ে যাই, আমার একটা স্মৃতি থাকবে। এটা এইভাবেই তো আপামর জনগণ তো তাই করে। হ্যাঁ, মানুষ একটা মূর্তি বা কোনো একটা জায়গায় ঘুরতে গেল, পুরীতে গেল, কোনো একটা মূর্তি নিয়ে আসলো, হ্যাঁ, কামাখ্যায় গেল, একটা মূর্তি নিয়ে আসলো। কিন্তু মূর্তিগুলো তো সঠিকভাবে স্থাপন করা, পুজো করা, এবং যদি সেগুলো না হয় তার কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ে এবং বাস্তু কিন্তু ডিস্টার্ব হয়, এবং সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা, শারীরিক মানসিক সমস্যা কিন্তু আমি দেখতে পারি। এরকম কিন্তু আমি কিছুদিন আগেই কিন্তু আমি একজনের বাড়িতে গিয়ে দেখছি যে আমি একটা জিনিস নিয়ে এসছে বাইরে থেকে, বলছে যে আমাকে একজন দিল। তো আপনাকে দিল, আপনি জানলেন না জিনিসটা কি, মানে কোন কারণে বা কোথা থেকে জিনিসটা তৈরি হয়েছে বা কি বিষয়। যখন জিনিসটা বাড়িতে স্থাপন করেছে তখন তারপর থেকেই তাদের বাড়িতে অশান্তি, গোলযোগ তৈরি শুরু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো জেনে বুঝে তারপরে কিন্তু যে কোনো বিষয় স্থাপন করা ভালো। এবং আরেকটা কথা আমি বলে রাখি, এই যে দশ মহাবিদ্যার মধ্যে বা মা তারার মূর্তিটা রাখা ভালো। আমি খারাপ বলছি না, যেমন সেখানে বগলার মূর্তি বা ছিন্নমস্তার মূর্তি না রাখা ভালো, কিন্তু মা তারার মূর্তিটা রাখা ভালো। সেটা কি কিন্তু ছবি হলে বেশি ভালো? ছবি হতে পারে, কোনো পেতলের কোনো মূর্তি হতে পারে, কিন্তু যদি ছবি হয় তবে ছবিটাকে পুজো করতে হবে সঠিক উপাচার দিয়ে। প্রতিদিন সকালে উঠে মা তারার ধ্যান মন্ত্র জপ করা, হ্যাঁ, সেখানে পুজো করা, একটু যদি সামান্য পুজো করা হয় তবে কিন্তু মা কিন্তু বিশাল ভালো রেজাল্ট দিতে পারে জীবনে। এই যে আমি একটু আগেই বললাম যে মা তারাই পারে যে মানুষের জীবনে যে এই যে মানে কঠিন বিষয়গুলো, হ্যাঁ, যে অকাল ফাড়া, এগুলো কিন্তু রোধ করে একদম। হ্যাঁ, একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অঙ্কিতা বলছি, আপনার কলকাতা থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানি। অনুষ্ঠান কি প্রথম দেখছেন অঙ্কিতা? না, আমি অনুষ্ঠান আপনাদের বরাবরই দেখি। আচ্ছা, date of birth ডেট বলুন। অফ বার্থ? 19 সেপ্টেম্বর 1996। 19 সেপ্টেম্বর 1996। সময় সব বলুন। নয়। আচ্ছা, তার টাইম বলুন। সময় হচ্ছে আপনার বিকেল 4:40। বিকেল 4:40। তার বিকেলবেলা সব নয়, তার মানে এখানে কলকাতায় জন্ম? কলকাতায় জন্ম। হ্যাঁ, কলকাতা মেডিকেল হসপিটালে। আচ্ছা, 9। আচ্ছা, কুম্ভ লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, রাশি আর লগ্নটা জানি। আচ্ছা, মানে আপনাকে দেখবেন বাড়িতে অনেক মানে যেই পজিশনেই থাকুন না কেন, আপনাকে কিন্তু অনেক কিছু দায়িত্ব সামলাতে হয়। হ্যাঁ, আপনার ওপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে। মানে জ্যেষ্ঠা নক্ষত্র মানে বড়, মানে জ্যেষ্ঠা মানে জ্যেষ্ঠ, তার মানে অনেক কিছু ডিসিশন দেওয়া, হ্যাঁ, অনেক কিছুর মধ্যে ইনভলভ থাকা, মানে আপনি ইনভলভ থাকেন সিদ্ধান্তের ক্ষেত্রে। পরিবারের ক্ষেত্রে কিন্তু মানে একটা জায়গায় কিন্তু ভবিষ্যতে উনি কিন্তু উঠে আসবেন। একটু শেয়ার করতে হবে। হ্যাঁ, আসলে মানে আচ্ছা, লগ্ন 11 মাস আগেই মা হারিয়েছি। তো মাকে হারানোর পর দায়িত্ব বলুন, পরিবারের সমস্ত কিছু বলুন, সবকিছু নিজের মানে তাহলে কাঁধে নিয়ে একদম এইটাই এই হচ্ছে জায়গাটাই astrology, বলছেন। এটাই হচ্ছে দিস ইজ astrology। অ্যাস্ট্রোলজি। এবং এটাই দেখুন হচ্ছে শ্রী রাজদীপ astrology। শাস্ত্রী কিন্তু ওটাই বললেন যে আপনার সব দেখাচ্ছে আপনার ছকে দায়িত্বপূর্ণ যে দায়িত্ব সমস্ত পালন কিছু করছেন। আপনি পালন হ্যাঁ, করেন, এই যে আপনার ছক বলে দিচ্ছে। একদম ঠিক আছে, ব্যাপার হচ্ছে লগ্নের দ্বিতীয় শনি কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে মঙ্গল, মঙ্গল নিচস্থ, তার মানে এনার্জি কম আপনার, মানে কাজ মানে মনে হবে যে শরীরে অনেক ঘুমিয়ে উঠলেও মনে হচ্ছে যে শরীরে এনার্জি পাচ্ছেন না। হ্যাঁ, একটা কিন্তু অস্থিরতা, ক্লান্তি, এগুলো কিন্তু আপনার আসবে। মানসিকভাবে বড্ড বিপর্যস্ত, হঠাৎ করে মা হারিয়েছি তো মানসিকভাবে প্রচন্ড রকমের স্বাভাবিক, খুব স্বাভাবিক। কোনো দেখুন এখানে যেহেতু হচ্ছে দশমাধিপতি শুক্র, সেই শুক্র এখানে সপ্তম ভাবাস্থ হয়ে আছে, রবি রাহু গ্রহণযোগ। রবিটার অবস্থানটা একটু দেখে নিই, এক সেকেন্ড। কোনো চাকরি বাকরির সাথে কিন্তু আপনি যুক্ত থাকবেন, চাকরি বাকরি কিন্তু করার যোগ আছে, বুঝতে পারলেন? রবি হ্যাঁ, আমি চাকরি করছি। নিজের নক্ষত্রে, কিন্তু এখনো কিন্তু আপনার বিয়ের জায়গাটা ভালো হতে চাইবে না, বিয়ে নিয়ে সমস্যা থাকার কথা।
বিয়ে কিন্তু হতে চাইবে না। বিয়ে হয়েছে আপনার? না না, বিয়ে এখনো হয়নি বা বিয়ে সংক্রান্ত সেরকম কোনো মেন্টাল। তা আপনি কাউকে কখনো দেখাননি কেন? এখানে তো বিয়ে, এখানে জায়গাটা প্রচন্ড গন্ডগোলের অবস্থায় সৃষ্টি হয়ে আছে। বিয়ে হলেও কিন্তু সমস্যা হবে, বিয়ের পরবর্তীকালেও কিন্তু সমস্যা হবে, মানে বিয়ে হতেও চাইবে না পট করে। রাহু কিন্তু অষ্টমে বসে আছে, রাহু রবি গ্রহণ দোষ সৃষ্টি হয়ে আছে। হ্যাঁ, এই জায়গাটা না ঠিক করা অবধি বিয়েও হবে না, আর বিয়ের যোগাযোগ আসলেও সেগুলো কিন্তু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? সম্পর্কে ছিলাম কিন্তু সম্পর্ক খুব বাজে, সম্পর্ক টিকবে না, সম্পর্কে ঝগড়া হয়ে নিজেদের মধ্যে ইগো ক্ল্যাশ হয়ে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে। এটাই হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবই হবে। আমি যা বলবো এখানে সব প্রেডিকশন এভাবেই এভাবে করেন হয়। উনি। এবং কিন্তু একটা কথা আমার বলার আছে, যেহেতু প্রেডিকশনটা রাজদীপ শাস্ত্রী এরকম এক্স্যাক্ট হয়, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবেদনে ডেফিনেটলি প্রতিকারের বিষয়টা ওনাকে এখানে করতে কি হবে। আছে? ওনার যদি এই বিষয়গুলোকে রবি রাহু গ্রহণ দোষটাকে না ঠিক করে উনি যদি এটাকে ওভারলুক করে চলেন, তবে সমস্যাটা কারণ একই সদ্য থাকবে। মা হারিয়েছেন, স্বাভাবিকভাবে ওনার উপর একটা অবশ্যই- দায়িত্ব বর্তাচ্ছে। অবশ্যই একজন জ্যোতিষীর শরণাপন্ন ওনার হওয়া উচিত। হ্যাঁ, তবে এখানে অনেক কিছু বলার আছে, এখানে টাইম খুব কম, আমি এত কিছু এখানে বলতে পারছি না। আপনি পরে যোগাযোগ করলে আমি বিষয়গুলো আরো বলবো একেবারে অনেক আপনাকে। ধন্যবাদ আপনাদের। একটুখানি বলে রাখি চট করে যে আগামী 10 তারিখ এ মাসে 10th জানুয়ারি দমদমে চেম্বার রয়েছে শ্রী রাজদীপ শাস্ত্রীর। 12th জানুয়ারি দুর্গাপুর, 13 জানুয়ারি আসানসোল, 16 জানুয়ারি কালিয়াগঞ্জ চেম্বার, 17 জানুয়ারি মালদা, 20th জানুয়ারি 20 জানুয়ারি তারাপীঠে চেম্বার করছেন। মানে তারাপীঠে এই যে 18 তারিখ থেকে কিন্তু 18 তারিখ থেকে অমাবস্যা রয়েছে, মৌনী মৌনী অমাবস্যা, রটন্তী কালিকা পুজোর যে অমাবস্যা রয়েছে, তখন থেকে কিন্তু 20 তারিখকে কিন্তু মহাযজ্ঞ তারাপীঠে এই বিশেষ যোগগুলো আছে, সেই সময় কিন্তু আমার অন স্ক্রিনেও কিন্তু যাচ্ছে। এই 20 তারিখে কিন্তু আমার তারাপীঠে যজ্ঞ হবে, সেখানে কিন্তু 64 উপাচার দিয়ে কিন্তু আমি সেই যজ্ঞটা সম্পাদনা করবো, যেটা সকলেই জানেন। তো সেখানে কিন্তু বিভিন্ন দোষ, এই যে রবি রাহু গ্রহণ দোষ, তারপরে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5, এই যে নতুন বছর চলছে কিন্তু কোনোভাবে আর্থিক উন্নতি হচ্ছে, নতুন বছর পড়লো দেখা গেলো কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি সমস্যা চলছে, সেই জায়গাটা কিন্তু সমাধানের জন্য কিন্তু উত্তম সময় এটা। অর্থাৎ 20 তারিখ 20 জানুয়ারি তারাপীঠ চেম্বার, 22 জানুয়ারি কৃষ্ণনগর, 24 জানুয়ারি বহরমপুর চেম্বার, 26 জানুয়ারি গঙ্গারামপুর, 27 জানুয়ারি শিলিগুড়ি। নর্থ বেঙ্গলবাসী পাচ্ছেন শ্রী রাজদীপ শাস্ত্রীকে। তারপরের দিন 28 জানুয়ারি অর্থাৎ 28 জানুয়ারি রয়েছে ফালাকাটা চেম্বার, 29 জানুয়ারি কোচবিহার চেম্বার। আর বহুদিন বাদে আলিপুরদুয়ার চেম্বার করছেন শ্রী রাজদীপ শাস্ত্রী 30 তারিখ, 30 জানুয়ারি। 30 জানুয়ারি আলিপুরদুয়ার চেম্বার করছেন উনি। এবং পরের দিন 31 জানুয়ারি জলপাইগুড়ি। আলিপুরদুয়ারটা যেন বললাম অনেকদিন বাদে আলিপুরদুয়ার চেম্বার রয়েছে, সুতরাং বহু মানুষ রয়েছেন অপেক্ষায়, তারা কিন্তু ফোন করুন 8906783407 বুকিং ফোন নাম্বার। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, বুকিং করুন, আর হোয়াটসঅ্যাপে বুকিং করুন 7384461701। কেন বললাম দূরের বন্ধুরা, এই যে ধরুন আপনারা তারাপীঠে কাজ করাতে চাইছেন, সব প্রজেক্টের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। তারাপীঠের যে কাজগুলো এই একটা টাইমের পরে, এই যে আমি মানে 15 তারিখের পর থেকে তো আমি আর কোনো কাজ নিতে পারবো না, কারণ কি আমার তো একটা লিমিটেড ব্যাপার রয়েছে। তো ঘটনা ঘটছে যে এই সময়টা বিশেষ করে যাদের আর্থিক সমস্যা আছে, বিবাহে বাধা হচ্ছে, এই মেয়েটা সদ্য মা হারিয়েছে, তারপরে কি হচ্ছে, এর কিন্তু কে চাকরি করছে কিন্তু এখনো বিয়ে হচ্ছে না, এই যে বিয়ের যে বাধাটা, মেয়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার, বিয়ের ব্যাপার, এইগুলো কিন্তু এই সময়টা কিন্তু রটন্তী কালিকা পূজা এবং মৌনী অমাবস্যার এই বিশেষ যোগে কাজ করলে কিন্তু তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। হ্যাঁ, বারবার করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আঘাত অপারেশন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই সময়গুলোতে কাজ করালে কিন্তু খুব ভালো রেজাল্ট তবে কিন্তু একটা আসে। কথা অবশ্যই বলবো, বুকিং কিন্তু অগ্রিম করবেন না, নাহলে অগ্রিম, খুব হ্যাঁ, সমস্যা। অগ্রিম বুকিং করে ফিস জমা করে যারা আসেন, আমার ওই যে 89 যে নম্বরটা রয়েছে সেই নম্বরে মানে কিন্তু- 8906783407। হ্যাঁ, এই নম্বরে কিন্তু ওই বুকিং করে, মানে আগাম booking করতে হবে। বুকিং করে ফিস জমা করে তবেই কিন্তু আসার ব্যবস্থা আছে। ওইভাবে হট করে এসে বলে স্যার আমাকে একটু দেখে দিন, এই ঘটনাটা কিন্তু আমার চেম্বারে কোনো চেম্বারেই কিন্তু সেটা সিস্টেম নেই। আমি বারবারই বলি, সেটা আলিপুরদুয়ার হোক, শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, কোচবিহার হোক, আপনার মালদা হোক, দিল্লি হোক, সমস্ত জায়গায় একই, মেদিনীপুর হোক, সমস্ত জায়গায় কিন্তু একই সিস্টেমে কিন্তু আমার হয়ে থাকে। আপনারা লাস্ট যতটুকু সময় রয়েছে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার 6292224341 6292224342। আমরা যতটুকু আলোচনায় ছিলাম আবার ব্যাক হ্যাঁ, করবো সেখানে। আলোচনার প্রসঙ্গে আমি বলছি, এই যে মানে জীবনে আর্থিক এবং শারীরিক এবং বিভিন্ন মানে উন্নতির জন্য আমরা যে দশমহাবিদ্যার পুজো করছি, কিন্তু দশমহাবিদ্যার কোন প্রয়োগটা করলে জীবনে উন্নতি হতে পারে, এই যে নতুন বছর,
এটা কিন্তু রবির বছর, আমি তো আগেই বারংবার বলি এই বছরটা কিন্তু রবির বছর সংখ্যাতাত্ত্বিক বিচারে এক আসছে বোধহয় এক আসছে। সম্ভবত, হ্যাঁ। কিন্তু এক আসা মানে রবি আসা মানেই যে প্রত্যেকের ভালো হবে তা তো না। কিন্তু ব্যাপার হচ্ছে যে রবির বছরে যাদের শনি সাড়ে সাথী চলছে, বিশেষ করে কুম্ভ রাশি, মেষ মীন রাশি, মেষ রাশি, মীন রাশি এবং সিংহ রাশির ঢাইয়া চলছে, এবং বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে এবার কিন্তু ধনুর দিকে অগ্রসর হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে মানুষের জীবনে, যা কুম্ভ রাশি লোকেরা যথেষ্ট কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন আমি জানি, আমার প্রতিনিয়ত ফোন আসে। তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সমস্যা আসবে। এদের কিন্তু বিশেষ করে মানে রবির বছর বলে মানে সব দিক থেকে উন্নত হবে তা না। রবির বছরে শনিটা কেমন আছে, জীবনে মানে স্টেবিলিটির জায়গাটা কেমন আছে, সেটাও কিন্তু একটা দেখার কিন্তু মানে যেহেতু জরুরি রবির ব্যাপার। বছর শনি যাদের সারসাথী বা ধাইয়া, সাড়ে শনি সাথী সেক্ষেত্রে শনি রবি একটা বীজ যোগ, কনফ্লিক্ট তো রয়েছে। শনি রবি পিতা পুত্র হলেও তাদের মধ্যে কিন্তু ক্ল্যাশ রয়েছে, মানে তারা কিন্তু মানে একে অপরকে কিন্তু সহ্য করতে পারে। আর মেষ রাশির ঘরটা কিন্তু রবির ঘর, কিন্তু মেষ রাশির ঘরে কিন্তু শনি রবি উচ্চস্থ হচ্ছে, কিন্তু এখানে শনি কিন্তু নিজ গৃহ প্রাপ্ত হচ্ছে, সেখানে কিন্তু রবি তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, কিন্তু শনি কিন্তু নিচস্থের ফল দিচ্ছে মঙ্গলের ঘরে। তো এখানে আস্তে আস্তে শনিটা কিন্তু মেষের দিকে যখনই যাবে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যালো। কে বলছেন? হ্যাঁ, আমি মেয়ের কথা বলছি। মেয়ের মেয়ের নাম সম্বন্ধে বলুন, মেয়ের নাম বলুন। বর্ণালী ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? কোথা থেকে? কলকাতা। কলকাতা। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 17/6/1989। 89। সময় বলুন। সময় হচ্ছে 3:18 দুপুর। দুপুর। কোথায় জন্মস্থান? কলকাতা। আর কলকাতা। আচ্ছা, একটু ওয়েট করুন, উনি দেখে নিন। কি নাম বলেন মেয়ের? কি নাম বলেন? বর্ণালী। আচ্ছা, অনুষ্ঠান না, PAR। কি বলছেন? পর্ণালী। ওকে, পর্ণালী। আচ্ছা, ওকে, শনিবার জন্ম ছিল সেদিন? শনিবার ছিল? শনিবার ছিল। হ্যাঁ, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ, জানা আছে স্যার। 12। হ্যাঁ, আমাদের হাতের সময় একদম শেষের দিকে। আচ্ছা, লগ্নে রবি, আচ্ছা লগ্ন তুলা লগ্ন বিশাখা নক্ষত্র, আচ্ছা চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে পড়েছে। আচ্ছা লগ্নের দ্বিতীয় চন্দ্র, তৃতীয় শনি, আচ্ছা বিশেষ করে চতুর্থ পঞ্চম স্থানে রাহু। আচ্ছা, বিশেষ করে আপনার কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়ে কিন্তু আপনার মেয়ের কিন্তু বিলম্বিত হওয়ার যোগ আছে, বিয়ে কিন্তু হতে চাইবে না, এক্ষেত্রেও কিন্তু বিয়ে নিয়ে সমস্যা চলবে। বুঝতে পেরেছেন কি বলছি? বিয়ে হয়েছে মেয়ের? না, চেষ্টা করেও তো পাচ্ছি না তো। বিয়ে দিতে এখানেও বিবাহ নিয়ে সমস্যা, কারণ সপ্তমপতি মঙ্গল সে কিন্তু নিজ গৃহ হয়েছে, নিচস্থ অবস্থায় বসে আছে মঙ্গল। মেয়ে কিন্তু হঠাৎ করে মানে কাউকে পছন্দ হবে না, এর আগে পছন্দ ছিল সেটাও ওর কেটে গেছে। হ্যাঁ, বিশেষ করে ও কিন্তু চাকরি করবে, চাকরির যোগ কিন্তু কর্ম উন্নতির যোগ আছে, চাকরির সাথে কিন্তু যুক্ত, কোনো চাকরি করবে, ঠিক আছে? বিশেষ করে চাকরি করে, চাকরি করে আইটিতে, আইটি সেক্টরে চাকরি করে, ঠিক আছে, ভালো। আর্থিক উন্নতি কিন্তু ওর ভালো আছে, আর্থিক উন্নতি ভালো হবে, কিন্তু জীবনে নিজের পায়ে ও প্রতিষ্ঠিত পদ প্রতিষ্ঠা সবই হবে, জীবনে আরো উন্নতি করবে। অষ্টমে বৃহস্পতি, বিবাহ হতে চাইবে না, বিবাহ বিলম্বিত হবে, এবং যেহেতু রাহু পঞ্চমে আছে, এক্ষেত্রে কিন্তু বিয়ের কিন্তু গন্ডগোল কিন্তু চলবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটা না, হবে তো? আপনি না এটা ঠিক না করলে আপনি ভালো বিয়ে দিতে পারবেন না। আচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনারও বলে রাখি যে আগামী 10 তারিখ 10th of January দমদমে দেখা হচ্ছে, দমদম চেম্বারে ওনার সাথে। 12 তারিখ দুর্গাপুর, 13 আসানসোল, 16 কালিয়াগঞ্জ, 17 মালদায় চেম্বার, 20 তারিখ তারাপীঠে চেম্বার রয়েছে, মানে যজ্ঞ রয়েছে। 20 জানুয়ারি অবশ্যই মৌনী অমাবস্যার আগাম আপনারা কিন্তু বুকিং করুন। হ্যাঁ, নতুন বছরে প্রত্যেকে কিন্তু আমার লেখা বই হস্তরেখায় জীবন জ্যোতিষ, এবং নতুন বছরের একটা বিশেষ উপহার ক্যালেন্ডার নতুন বছরে দেওয়া হচ্ছে, একটা ডায়েরি দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে আমার লেখা বই, এইগুলো কিন্তু যারা চেম্বারে আসছেন প্রত্যেকে চেয়ে নেবেন, প্রত্যেকেই দেওয়া হবে, এটাই হচ্ছে আমার বলা। অবশ্যই 8906783407 এ ফোন করুন, বুকিং করুন এবং হোয়াটসঅ্যাপ করুন, অগ্রিম বুকিং করবেন 7384617051। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার
8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।